সুন্দর ফুলের সৌন্দর্য সত্যিই মনোমুগ্ধকর। এই অপরূপ দৃশ্য সত্যিই দেখতে এত ভালো লাগে। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও গোবিন্দের আশীর্বাদে খুব ভালো আছি। সংসারের যাবতীয় কাজকর্ম সব সেরে ফাইনালি রিকোয়েস্টের ওল ডাঁটার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো বন্ধুরা, আজ হচ্ছে শনিবার। চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করি। সাথে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো সকালবেলায় দেখো প্রদীপ আর ধূপ জ্বালিয়ে নিয়েছি। আর আমার গোপাল সোনাকে প্রতিদিনের মতো আজকেও আমি ঘুম থেকে তুলে দিচ্ছি। তো কালকে তো দিনের বেলার দিকে বিকালের দিকে তো বৃষ্টি হয়েছিল, একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, তবুও না ঘরের ভিতরগুলো খুব গরম ছিল। আর গোপাল সোনার জামাটা সেই জন্য না খুলে দিয়েছিলাম। আর এদিকে গোপাল সোনাকে আমি ঘুম থেকে তুলে দিলাম। তো গোপাল সোনাকে না একটু ডেকে তারপর তুলি। তো খুব ছোট বাচ্চারা যেমন একদম ঘুম থেকে উঠতে চায় না, ঠিক তেমনই ওকে সকালবেলায় সেভাবেই আমি সেবাটা দিই। তো আমার গোপাল সোনারা তো ঘুম থেকে উঠে পড়লো, ওকে সকালে সেবাও দেওয়া হয়ে গেল আমার গোপাল সোনাকে। তো তারপর এই দিকে দেখো আমার মেয়ে সকালে পড়তে বসে পড়েছে, আর আমার ছেলেও যেন পড়তে বসে পড়েছে। আমার মেয়ে তো বই নিয়ে পড়ছিল, আর এদিকে ছেলের বায়না সে দিদির বইটা নেবে। তো সেজন্য মেয়েরই একটা ভর্তি হয়ে গেছে খাতাটা, আর কাজে লাগবে না, তাই ওকে দিলাম যে ওটা নিয়ে খেলা কর। আর এদিকে আমি বিছানাটা বাগিয়ে নিচ্ছি। তো কি করব, বিছানাতেই তো ছেলে থাকবে, মেয়েও পড়বে। তো সেজন্য ওদিকটা আগে বাগিয়ে নিয়ে ওদের বসিয়ে দিয়েছি। তারপর এদিকে বিছানাটা গুছিয়ে এদিকটা ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। আর কি বলো তো, সব সময় তো বিছানাতেই ওটা হয়। ছেলে তো সারা দিন প্রায় বিছানায় থাকে, এই বিছানাটাতেই তো আমাকে সারা দিনে প্রায় 5 থেকে 6 বার পরিষ্কার করতে হয়। তারপর এদিকে কি সংসারের কাজকর্ম করতে করতে মেয়ের পড়াশোনার দিকেও খেয়াল রাখতে হয়। তো মাঝে একবার মেয়ের পড়াটা বলে দিলাম। এদিকে মেয়ের পড়াটা বলে দিয়ে ওকে পড়াটা করতে দিলাম, আর খাতায় লিখে দিচ্ছি যে পড়াটা হয়ে গেলে তাহলে খাতাতে লিখবে। তো তারপর কাজের মাঝেই যখন হোক খাতাটা আমি চেক করে নেব। আর আমার ছেলের অবস্থাটা দেখো বন্ধুরা, সে তো খাতাটা এদিক ওদিক করে 2টো পাতা তো ছিঁড়িয়ে দিল। তো ছোট ছেলেরা যা করবে আর কি। তো তবুও ভুলে আছে, এই আমার খুব। তো এদিকে ছেলে মেয়ের পড়াশোনা স্টার্ট রইল, আর আমার এদিকে লেখাটা অনেকটা এগিয়ে গেল। তো মেয়েকে বললাম যে ছেলে যখন মাঝে মধ্যে খেলবে তখন কি করি, ভাইকে একটু করে জল খাই দিবি। এদিকে তো ওর খাতাটা ছিঁড়ে দিল বলে ও বেজায় রেগে গেল। তো কি করব, ছোট ভাই এখন তো ওরকমই করবে। আর এদিকে দেখো আমি সকাল সকাল ছেলের কাঁথাগুলো সব কেচে নিয়েছি, কেচে নিয়ে ছাদে মিলতে চলে এলাম। আর সকালের আকাশটা একদম দেখো, একদম ঘোলাটে ধরনের। আজ তো এখন প্রায় বেজে যাবে ওই 7:30টার মতো, কিন্তু এখনও রোদের দেখা নেই। তো সেই জন্য আর কি প্রথমেই কি করলাম, ছেলের কাঁথাগুলো কেচে মিলে দিতে চলে এলাম। তাহলে আর কি হাওয়ায় হাওয়ায় অনেকটা শুকিয়ে যাবে। তারপর তো সকালেই ফোনে চেক করলাম যে আজকে আবার 100% বৃষ্টি আছে। তো ভাবলাম যদি রোদ না ওঠে তাহলে সেই জন্য আর কি আরও তাড়াতাড়ি করলাম। তো এদিকে ছেলের কাঁথাগুলো ওদিকে সব মেলে দিয়ে এলাম। তো সকালবেলায় কি আমি যে কাপড়টা ছাড়ি সেটা থাকে, তারপর বাদবাকি যেগুলো থাকে সেগুলো একটু পর করে মেলতে আসি, ছেলেরগুলোই আগে মেলে দিই। আর কি বলো তো, ছেলে তো এখন বেশিরভাগ সময় বাইরে থাকে, ওই জন্য না ওকে প্যান্ট পরিয়ে দিই। আর দেখো কত ছোট্ট ছোট্ট প্যান্টগুলো হয়েছে ওর। তো ছোট ছেলের জিনিসগুলো যখন ছাদে মেলা থাকে বা দাওয়ায় মেলা থাকে, দেখতে কিন্তু খুব ভালো লাগে। সচরাচর তো এরকম ছোট ছোট জিনিস দেখা যায় না, যখন বাচ্চা ছেলেরা বাড়িতে থাকে তখনই দেখতে পাওয়া যায়। তো ক্লিপও দিয়ে দিলাম, ছোট ছোট জিনিস তো হাওয়া দিলেই উড়ে পড়ে যাবে। তো এদিকে ছাদে মিলে দিয়ে এসে আমি একবারে ঝাঁটা দিয়ে সিঁড়ি থেকে ওপরের সিঁড়িটা থেকে নিচের দিক পর্যন্ত সব ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম।
তো আজকে ঝাড় দেওয়াটা সিঁড়ি থেকেই আরম্ভ করেছিলাম। তো তারপর সিঁড়িটা ঝাড় দেওয়া হয়ে গেলে আমার রুমটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই দেখো আমার ছেলে কত কাগজ কুচিয়ে ফেলেছে। তো তারপর আর কি করলাম, ওর কাছ থেকে কাগজগুলো নিয়ে ফেলে দিলাম, না হলে তো বিছানাটা আবার অপরিষ্কার হয়ে যাবে। তো তারপর রুমটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়ে এলাম। আমার রুমটা তো পরিষ্কার হয়ে গেল। তারপরে এই রুমটাতে চলে এলাম। তো প্রথমে তো জানলাগুলো খুলে দিলাম, দেখো কি সুন্দর আলো বইছে। তো তারপর এই রুমটাতেও ঝাঁট দিয়ে নিলাম। আর এই রুমটাতে আমার মেয়ে এখন গান শেখে। আর কোনো কোনো সময় হয়তো ভাইকে ঘুম পাড়ালে এই রুমটাতে এসেও পড়াশোনা করে। তো তারপর ওই রুমটাতে আমার পরিষ্কার করা হয়ে গেল। তারপর চলে এলাম এই রুমটাতে। আর দেখো এই রুমের ওই জানালাটাতে আমাদের যে আম তেল করেছিলাম সেটা রোদে দিয়ে আছে, কেননা এই জানলাটাতে না অনেকক্ষণ রোদ থাকে আর তেলটাও গরম হয়ে যায়। আর যে কাঁচের জারটা আছে ওটা বেশিক্ষণ সরানো নড়ানো করতে হয় না, এক জায়গাতে থেকেই রোদ পেয়ে যায় আর কি। তো তারপর কি করলাম, ছেলের এখানে স্যালাক্সটা বসিয়ে দিয়েছি, কেননা এটা একটু আগেই করে রেখে দিই যাতে ঠান্ডা হয়ে যায়। আর একটু আগে ভাগে করে রাখলে কি বলো তো, বেশ সুবিধা হয়, ঠান্ডা হয়ে গেলে ওকে খাওয়ানো যায়। তো এদিকে আমি ছেলেকে কোলে নিয়ে এটা করছি। আর এটা না বসে না করলে কি হয়, না বারে বারে নাড়লে উথলে যায়, ডালটা থাকে তো, তো সেই জন্য আরও বেশি। তো এদিকে কি বলো তো, আমার ছেলের এই স্যালাক্সটা প্রায় শেষের মুখে। তো ভাবছি যেদিন খুব ভালো রোদ করবে সেদিনকে আবার নতুন করে স্যালাক্সটা বানিয়ে নেব। ছেলে তো এখন বড় হয়ে গেছে, তো এখন তো ওকে এসব খাবার দিতেই হবে। তো তারপর কি বলো তো, আজকে ওর বাপি সকালে গিয়েছিল বাজার, তো বাজার থেকে মেয়ের জন্য এই ভেলপুরিগুলো এনেছে। তো মেয়ে দেখো এখানে চলে এসেছে আর আমি এখানে প্লেটে বাড়ছিলাম। তো মেয়ে তো শুধু খাবে না, মেয়ের ওই দেখাই হলো আর কি, খাবে তো একটা, তো আমরা সবাই মিলেই খাবো আর কি। তো এদিকে মাকে, বড় মাকে ওদিকে সব একটা করে দিয়ে এলাম। আর আমার দেওরও ওখানে মুড়ি খাচ্ছিল, ওকেও দিয়ে এলাম। তো তারপর এখানে ওর বাবাকে মুড়ি দিয়েছিলাম, ও এখানে মুড়ি খাচ্ছিল আর আমরা ওখানে বসে চারজন মিলে বলতে আমার ছেলে তো আর খেতে পারবে না, তো আমরাই খাচ্ছিলাম। তো আমি একটা খেয়ে চলে এলাম এখানে ছাদে জামা কাপড়গুলো তুলতে। তো দেখো এখন আকাশটা কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে, একদম নীল আকাশ। আর এই নীল আকাশ দেখতে আমার এত ভালো লাগে, কি বলবো তোমাদের। তো তোমাদেরও কি এই নীল আকাশটা দেখতে ভালো লাগে? অবশ্যই কিন্তু আমাকে জানাবে। তো তারপর দেখো আমি এদিকে সব ছেলের কাঁথাগুলো তুলে নিয়েছি। আর এই যে এই কাপড়টাতে না সব বেঁধে দিলাম, বেঁধে দিয়ে কি করব, নিচে ফেলে দেব। তো অনেক জামা কাপড় থাকলে আমি এরকমই করি আর কি, মানে একবারে তো সব নিয়ে যেতে পারি না, সেজন্য কিছু নিচেতে বেঁধে ফেলে দিই। তো তারপর এইগুলো তো সব নিয়ে চলে যাব। তারপর দেখো ছাদ থেকে সব নাপিয়ে নিয়ে চলে এলাম। আর এই যে আমার আগের ভিডিওয়ে একজন রিকোয়েস্ট করেছিল যে ওল ডাঁটার এই রেসিপিটা শেয়ার করার জন্য, তাই ভাবলাম আজ যখন ওল ডাঁটা পেয়েছি তাহলে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তো দেখো ওল ডাঁটাটা আমি সামান্য একটু তেঁতুল দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিলাম। তো সেদ্ধ হয়ে গেলে কি করলাম, নামিয়ে পেতের মধ্যে ছেঁকে দিয়েছিলাম। তারপর কড়াইয়েতে তেল দিয়ে আর কালো জিরে ফোড়ন দিয়ে সেদ্ধ করা ওলপোরটা হালকা করে তেলে নাড়াচাড়া করে মশলা দিয়ে দিলাম। তো মশলার মধ্যে ছিল সর্ষে, সামান্য পরিমাণ আদা আর হলুদ আর নুন আমি দিয়ে দিয়েছিলাম। তারপর মশলাটা দিয়ে হালকা করে কষিয়ে নিলাম। তো হ্যাঁ বন্ধুরা, এই ওল ডাঁটা কাটাটা কিন্তু খুবই কঠিন কাজ। কাটার আগে কিন্তু অবশ্যই হাতে তেল মেখে কাটবে, নাহলে কিন্তু হাত খুব কুটকুট করবে, এটা কিন্তু খেয়াল রেখো। তো দেখো বন্ধুরা, আমি এতে পরিমাণ মতো জলও দিয়ে দিচ্ছি। তো একটু জল দিতে হবে। তো প্রথমে কি করলাম, মশলার বাটিটাতেই একটু অল্প করে জল দিলাম। তো আমি কিন্তু আজকে এই ওল ডাঁটার রান্নাটা এই প্রথম করছি তোমাদের জন্য। তো আমি তো সচরাচর রান্না করি না, কিন্তু আজকে করলাম, কেননা মেয়েটা খেতে খুব ভালোবাসে। আর সব রান্নাই কি বলো তো, শিখে রাখা খুব ভালো। তো তারপর এর মধ্যে দিয়ে দিলাম সস আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আর কিন্তু
তোমরা কিন্তু অবশ্যই ওলডাটার পরিমাণ মতো এগুলো দেবে। তো যেমন ওলডাটা হবে তেমন নুন, চিনি, সস এগুলো সব দেবে। এতে টমেটো দিলেও হয়, তো টমেটো আমি আজকে দিলাম না, এতে সসই দিলাম। তো তারপর এর মধ্যে আমি কি করব, এটা মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দেব কাগজি লেবু। আর এই কাগজি লেবুটা কিন্তু অবশ্যই তোমরা পরিমাণ মতো দেবে, মানে চেখে নেবে যে কেমন টকটা হয়েছে সেরকম দেবে। তো কাগজি লেবুর পরিমাণটা কিন্তু খুব অল্পই লাগে, বেশি লাগে না। তো দেখো আমার কিন্তু এদিকে ওলপোর রান্নাটা হয়ে গেল। তারপর একটু খুন্তি করে এগুলো গেলে দিলে কি হয় বলো তো, খাবার সময় কিন্তু ভালো লাগে। তো এটা কিন্তু টেস্টি একটা খাবার, আর অবশ্যই কিন্তু তোমরা এটা ভাতের প্রথমে কাগজি লেবু দিয়ে খেও, খেতে খুব ভালো লাগবে। তো তারপর তো আমি স্নান সেরে নিলাম, স্নান সেরে নিয়ে একটু সময় পেলাম, ভাবলাম যে শোকেস আলমারিটা একটু মুছে নিই। কী বলো তো, ছেলে নিয়ে তো সকালবেলায় সব সময় পরিষ্কার করার সময় পাই না, তাই ভাবি যখনই হাতে সময় পাই তখনই পরিষ্কার করতে লেগে পড়ি, সে স্নান করার আগেই হোক বা স্নান করার পরেই হোক। তো তারপর দেখো কাঁচগুলো কী করলাম, কলিন দিয়ে সুন্দর করে মুছে দিলাম। আর কি বলো তো, কলিন দিয়ে মুছলে না এত সুন্দর পরিষ্কার হয়, কি বলবো, দেখতেই পাচ্ছ কাঁচগুলো কেমন চকচক করছে। আর এই কাঁচগুলো ছোপ পড়ে থাকলে একদম ভালো লাগে না। তারপর গোটা শোকেসটা ভালোভাবে মুছে দিলাম, এগুলো তো খুব ধুলো পড়ে যায়। আর কি বলো তো, রোজ রোজ তো ছেলে নিয়ে মুছতে সময় পাই না, সেই জন্য যখনই সময় পাই তখনই আর কি আমার রুমটাকে পুরো পরিষ্কার করার চেষ্টা করি। তারপরে আলনাটায় কিছু জামা কাপড় ছিল, সেগুলো সব গুছিয়ে দিলাম। গুছিয়ে দেওয়ার পরে ড্রেসিং টেবিলটাও একবারে মুছে দিচ্ছি। আর এই যে গ্রীষ্মকাল ভোর এখন, আমার ড্রেসিং টেবিলের অবস্থাটা একদম পুরো সাদা হয়ে যাবে। কেন বলো তো, যখনই মেয়ে এখানে পাউডার মাখবে তখনই দেখো কত, এদিকে দেখতেই পাচ্ছ কেমন সাদা হয়েছে। তো যখনই পাউডার মাখবে তখনই কী বলো তো, পাউডারগুলো উড়ে না এখানে ড্রেসিং টেবিলের নিচেটায় পড়ে যায়, আর একদম সাদা হয়ে যায়। তো কি ভাবলাম তাহলে এখানটা একটু পরিষ্কার করে দিই, দেখতে একদম বাজে লাগছে। আর সুন্দর করে মুছে দিয়ে ড্রেসিং টেবিলটাও আমি পরিষ্কার করে ফেললাম। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। রাধে রাধে।